সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর 2 আসনে যিনি এমপি পদপ্রার্থী ধানের শীষ নিয়ে লড়াই করছেন, সেই জনপ্রিয়তার শীর্ষে এই 2 আসনের শফিকুর রহমান কিরণ সাহেবকে পেয়ে গেলাম স্বনামধন্য এক শিক্ষা প্রতিষ্ঠান মুলফুতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সের ফাতেহা শরীফে। আজকে আমরা শফিকুর রহমান কিরণ সাহেবের কাছ থেকে জানবো চলমান উন্নয়ন নিয়ে কিছু বিষয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটু এমসিপিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, আপনি দীর্ঘ 17 বছর শুধু দিয়ে গেছেন নেতাকর্মীদের এবং নড়িয়া উপজেলায়, যদিও ফ্যাসিস্ট যারা ছিল তাদের জন্য কোনো উন্নয়নে আসতে পারেন নাই, তারাও উন্নয়ন করতে পারে নাই। এখনও আমরা নড়িয়া উপজেলার সখীপুরে এমন কিছু ব্রিজ দেখি যা মানুষের ভোগান্তির শেষ নেই এবং অনেক পথ প্রান্তর এখনও পায়ে হাঁটা যায় না, গাড়িতে চলা থাক দূরের কথা। তো তাদের দুর্নীতির শীর্ষে তারা চলে যে দেশ ছেড়েছেন, পালিয়ে গেছেন। কিন্তু 17 বছরও আপনার সুনাম ছিল এবং আপনার একটা এক্সট্রা আগে থেকেই আমরা দেখছি তথ্য সংগ্রহে বিভিন্নভাবে আপনি এগিয়ে আছেন সুনামের দিকে। আচ্ছা, যে এমপি হিসেবে যদি আপনি বিজয়ী হন, কি কি আপনার প্লেস করণীয় আছে একটু বলবেন? ধন্যবাদ এমসি টিভিকে। আমরা প্রথমে রব্বুল আলমিনের কাছে শুকরিয়া গুজার করেছি যে আমরা মুলফুতগঞ্জ মাদ্রাসায় যে ফাতেহা হয়েছেন সেখানে আমি উপস্থিত হতে পেরেছি এবং আমি এখানে অনেক হাজার হাজার লোক উপস্থিত হয়েছে, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। সাথে সাথে বেগম খালেদা জিয়া, আমার বাংলাদেশের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান 25 তারিখে আসছেন বাংলাদেশে। আমি শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় রাজনীতি করি গত 18 বছর, আর শরীয়তপুরে রাজনীতি করি 34 বছর। আমার রাজনীতি জীবন 44 বছর, প্রায় 44 বছর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদল করে আসছি, রাজনীতি পরিবারের সন্তান। বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, 10ই ডিসেম্বর 1971 সালে মারা গেছেন। বাবা এবং ভাই একই বুলেটে মারা গেছেন। আমি শহীদ পরিবার। আমি রাজনীতি মানুষের কল্যাণের জন্য করছি। আমার বাবা, আমার দাদার কাছ থেকে শিখেছি রাজনীতি কিসের জন্য করা হয়। আজকাল রাজনীতি নিজের কল্যাণের জন্য রাজনীতি করে, আর আমরা করি সাধারণ মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার বিএনপি নমিনেটেড লোক। আমি সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি যে মানুষ পরিবর্তন চায়, একটা আমাদের এলাকার উন্নয়ন চায়। দেখেন, আপনি বলছেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের যে অবস্থা, সেই অবস্থায় আমরা মনে হচ্ছে যে আদিম যুগে বাস করি। কয়েক মাস আগে দেখেছিলাম যে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম দাদন ও বিএনপি সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলার রয়্যাল মাঝি ব্রিজটি নিয়ে অবজারভেশন করেছিলেন। এই ব্রিজ বিষয়ে শরীয়তপুর জেলা প্রকৌশলীর সাথে কথা বলতে আমিও ছিলাম সেখানে। দ্রুত গতিতে কাজটি করার কথা বলেছিলেন, কিন্তু কাজটি এখনো থেমে আছে। আপনি নিজ উদ্যোগে পারাপারের জন্য নৌকা দিয়েছেন, তারপরও মানুষের ভোগান্তির শেষ নেই। ব্রিজটি দ্রুত করার কি প্রক্রিয়াধীনে আছেন একটু বলবেন? একটা কন্ট্রাক্টর এত বড় একটা ব্রিজ করতে দেওয়া হয়েছে, এটা আমি মূল্যায়ন করি। ভালো কন্ট্রাক্টর নিয়োগ করা হয়নি সেখানে। এই ব্রিজটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্রিজটা হবে, আমি যতটুকু জেনেছি বা করেছি। আমি টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে, কিন্তু এটা সম্পত্তি ঘটতে আরও 6 মাস বা 8 মাস সময় লাগবে। এই ব্রিজ করাই শেষ না, ব্রিজ করতে কেন দেরি হলো, আমি একটা তদন্ত টিম সরকারি পর্যায়ে করে এবং এই দুর্নীতির শ্বেতপত্র এই নৈরাতে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কেন এত দেরি হলো, কেন এত টাকা ব্যয়বহুল হলো এবং ব্রিজটার সময় মতো পাওয়া গেল না কেন, এবং ব্রিজের জন্য আমার দেশের মানুষ কষ্ট পেল কেন? একটু আমি মাঝখানে বলি। হ্যাঁ, কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার প্রায় আজ থেকে 3 মাস আগে আমি এই ব্রিজটির কাছে যখন আসি, তখন এই ব্রিজের এখানে পেয়েছিলাম নড়িয়া উপজেলা বিএনপি সদস্য সচিব রয়্যাল মাঝি, আপনার এই প্রতিনিধিত্বে আছে। সে ইঞ্জিনিয়ারকে নিয়েই কিন্তু এসেছিলেন পুরো পর্যবেক্ষণের জন্য, তখন আমিও ছিলাম। ইঞ্জিনিয়ার সাহেবও কিন্তু বলল যে এটা দ্রুত কাজ হবে, কিন্তু কাজটি কিন্তু ঢিলেঢালাভাবেই হচ্ছে। এটা সমাধান কি নির্বাচনের পরে দিতে চাচ্ছেন নাকি আগে? এটার সমাধানটা না, এটা হলো, এটার কারণটা ছিল
যে আপনি যখন পূর্বের কন্ট্রাক্টরকে ক্যান্সেল করবেন একটা সময় দিয়ে ক্যান্সেল করতে হয়। ক্যান্সেল করার পরে ওখানে যে ডিপার্টমেন্ট আছে তারা এটা মূল্যায়ন করবেন, সেখানে কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু কাজের জন্য টেন্ডার করা হবে সেটার ইঞ্জিনিয়ারিং টিম এসে তদন্ত করে একটা দাঁড় করিয়ে তারপর টেন্ডারটা দিয়েছেন। এই টেন্ডার প্রক্রিয়াটায় একটা বেশ সময় লেগে যায়। এখন টেন্ডার হয়েছে, আমরা আশা করছি যে আগামী 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হবে এবং শুরু হলে সেখানে 8 মাসের মধ্যে ব্রিজটা শেষ হবে। এবং আমি মনে করি যে একজন প্রফেশনাল কন্ট্রাক্টর এই কাজটা নেওয়ার জন্য আসবেন, আমি মনে করি, আশা করি। এবং ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে ভাঙাচুরা কোনো কন্ট্রাক্টর নিয়োগ করে যেন এই কাজটা শেষ করার চেষ্টা না করে। সাথে সাথে আপনার মাধ্যমে এমসিভি টিভির মাধ্যমে জানাতে চাই, শরীয়তপুরের যারা প্রশাসন আছেন 8 মাসের মধ্যে, 8 মাস আগে আমাদের এই ব্রিজ পার হয়ে গাড়িগুলি যেখানে ল্যান্ড করবে, যেখানে অ্যাপ্রোচটায় উঠে নিচে নামবে, এদের এই গাড়িগুলি কোন দিক দিয়ে বের হবে সেইটার প্রয়োজনীয় ব্যবস্থা যেন আগামী 8 মাস ব্রিজ শেষের আগে শেষ হয়ে যায়। না হয় ব্রিজ আর একটা গলার কাটা হয়ে দাঁড়াবে। ব্রিজ এসে গাড়িগুলি নামবে কোথায় এবং যাবে কোন দিক দিয়ে, সেই ব্যবস্থা প্রশাসনের এখনই দ্রুত গতিতে ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে, এটা তো ব্রিজ, ইনশাল্লাহ আমরা একটা আশ্বাস পেলাম যে আপনার মাধ্যমে এভাবে সমস্যার সমাধান হবে। এত বড় একটি পদ্মা ব্রিজ হয়েছে, সেখান দিয়ে গাড়ি আসার পর শরীয়তপুরে যখন গাড়ি প্রবেশ করে তখন কিন্তু ড্রাইভার থেকে শুরু করে যাত্রী থেকে শুরু করে সবাই কান্নাকাটি শুরু করে দেয়। এই যে পথ প্রান্তরগুলো চওড়া বিষয়ে কতটুকু প্ল্যান আছে? আমি এতটুকু বলবো, আমরা এখানে যারা রাজনীতিক নেতা আছি, আমাদের ড্রাইভারদের এবং সাধারণ যাত্রীদের প্রত্যেক আমাদের গালাগালি করেন যে এখানে অযোগ্য রাজনীতিক নেতারা বাস করে, যার কারণে দেশের এই অবস্থা। যোগ্য সম্পূর্ণ কোনো রাজনীতিক নেতার এলাকা এইভাবে থাকতে পারে না। এত হাজার কোটি টাকা লুটপাট করে তারপর যে ব্রিজটা করা হয়েছে পদ্মা সেতু, তার ফিডার রোডগুলি তার চেয়ে কোনো অংশে কম হওয়ার কথা না। এখানে অযোগ্যতা, অদূরদর্শিতার নেতৃত্ব দিয়ে গিয়েছেন, যার কারণে এই কাজগুলি হয়নি। আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিনিমাম 4 লেন করার প্ল্যান আছে, পদ্মা ব্রিজ থেকে চাঁদপুরের ফেরিঘাট পর্যন্ত যেন। আর এখানে দেখেন আমাদের নেতারা কি করেছে, পদ্মা সেতুতে ট্রেন আছে, সেখানে আমরা শুধু ফরিদপুর যাওয়ার একটা ট্রেন আছে। আমরা একদম শরীয়তপুরের পূর্বাঞ্চল দিয়ে যদি আরেকটা রেল লাইন তৈরি করা হয়, তাহলে খুলনা থেকে ঢাকা হয়ে আর চিটাং যেতে হবে না ট্রেন লাইনটা। আমাদের এখান দিয়ে আলুবাজার ফেরিঘাট পর্যন্ত নিয়ে যদি ট্রেন লাইনটা রাখা হয়, পরবর্তী চাঁদপুরের ওপারে গিয়ে যদি ট্রেন লাইন রাখা হয়, তাহলে 4 থেকে 5 ঘন্টা ট্রেন চিটাংয়ে পৌঁছতে সময় কম লাগবে। এবং এটা আমাদের যারা পরিকল্পনা করছেন তারা অতি গুরুত্ব সহকারে এটা দেখা দরকার, কারণ রাষ্ট্রের অপচয় করেন যারা নীতি নির্ধারকের জায়গায় বসে আছেন। আমি বলবো তারা এগুলি ভাবা উচিত, প্ল্যান করা উচিত। রাষ্ট্রের ক্ষতি সাধন করার জন্য বসে আছেন না রাষ্ট্রের সেভিংস করার জন্য বসে আছেন। আমি বলবো এগুলি ভালোভাবে মূল্যায়ন করে আপনাদের সিদ্ধান্তগুলি হওয়া উচিত। আজকে আমি শরীয়তপুর 2-এর ক্যান্ডিডেট, মহান রাব্বুল আলামিন যদি সকলের দোয়ায়, সকলের ভোটে যদি আমাকে বিজয়ী করে, আমার মহা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? নাম্বার 1, সখীপুরকে উপজেলায় রূপ দেওয়া। 2, আমার এই যে এখন নদী ভাঙ্গার যেখানে আছে সেখানে সাময়িক বাঁধ দেওয়া হয়েছে, আমি এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার উত্তরে আরও বাঁধ, পার্মানেন্ট বাঁধ করব, যেটা দিয়ে আমি এই নদীর পারে আমি ইন্ডাস্ট্রি বিল্ড করব এবং তার পারে আমি পোর্ট তৈরি করব। এখান থেকে পোর্টের কাস্টমস ক্লিয়ারেন্স হবে, এখান থেকে আমি মাল চিটাং পোর্টে পাঠাবো না, ডাইরেক্ট মাদার বেসে পাঠাবো। এ হলো আমার পরিকল্পনা। যদি সরকার টাকা দিতে ব্যর্থ হয়, আমি সরকারের টাকায় বসে থাকবো না। মিডল ইস্টের সরকার প্রধান যারা আছে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে। আমি মিডল ইস্টের থেকে টাকা এনে আমি এই কাজগুলি করব। আমি বিশ্বাস করি আমি একটা রেগুলেশন ঘটাবো, ইন্ডাস্ট্রি রেগুলেশন, যেখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এই এলাকায় হবে, আমার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমার মনিটরিং ট্রানজ্যাকশন হবে, আমার দেশের ছেলেরা দেশে কাজ করবে, দেশের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে রাষ্ট্রের দৃষ্টি আমি শরীয়তপুরের দিকে তাকাবো। সাথে কি হবে, যখন এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবে তখন শরীয়তপুরের গুরুত্ব জাতীয় রাজস্বেতে অনেক গুরুত্ব বহন করবে। তখন তারা দেখবে যে শরীয়তপুর থেকে এত হাজার কোটি টাকা রেভিনিউ আসতেছে, অতএব শরীয়তপুরের রাস্তাঘাট, হসপিটাল, মডার্ন কিছু করার প্ল্যান থাকবে। অতএব আমাদের ডেভেলপমেন্টটা আমাদের শুরু করতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই প্রস্তুতি নিতে হবে। আমি স্বাস্থ্য খাতে রেগুলেশন ঘটাবো, শিক্ষা খাতে ঘটাবো,
যোগাযোগ ব্যবস্থায় ঘটাবো এবং এখানে শিল্প কলকারখানা তৈরি করবো ইনশাআল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা। আমার হ্যাঁ, এই স্বপ্নগুলো বাস্তবায়ন হলে তো অবশ্যই উপকৃত হবে। তো আর ছোট দুইটা প্রশ্ন আপনার কাছে। একটা হলো যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেবের নির্দেশে নির্বাচনের পরে হবে। নড়িয়া উপজেলার সখীপুরে প্রাথমিক পর্যায়ে কতজনকে লিস্টে রাখছেন? আমরা মনে করি পার্সেন্টেজ দিয়ে বাংলাদেশের যেখানে আছেন 50 লক্ষের মধ্যে 64টা ডিস্ট্রিক্টে যেভাবে ডিস্ট্রিবিউশন হবে, শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার তার বাইরে থাকবে না। শেষ প্রশ্ন হলো যে যুব জাগরণ সৃষ্টিতে আপনার এই বেশ নড়িয়া উপজেলার সখীপুর উপজেলায় যুব সমাজটাকে আলোকিত করতে, ড্রাগস মুক্ত রাখতে কি প্ল্যান করেছেন? আমি পদক্ষেপ গ্রহণ করেছিল অলরেডি 2 মাস আগে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা মাদক সেবন করেন, এই দুই পজিশনকে আমি অ্যাড্রেস করে বলেছি, যারা এখন থেকে এগুলি ক্লোজ না করবে, ম্যাক্সিমাম আমাদের এই অঞ্চলে যারা এগুলি ডিলার অথবা যারা এগুলি সেবন করেন, হয়তো 1-200 লোক হতে পারে। আমাদের নড়িয়া সখীপুরের 7 থেকে 8 লক্ষ লোকের বাস। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছি, নির্বাচনের পূর্বে শেষ করে ভালো পথে এসে যদি ভালো সারিতে না পৌঁছাও, নির্বাচনে যদি আল্লাহ আমাকে পাশ করে, আমি শরীয়তপুরের মাটি তাদের হারাম করে দেব। এটা আমার সিদ্ধান্ত। একটা শেষ প্রশ্ন, এটা ইমামদেরকে নিয়ে। ইতিমধ্যে কিছুদিন আগে চিনমত্রিতে আমরা দেখেছি তারেক রহমান সাহেব চিফ গেস্ট ছিলেন, তো ইমামদের দায়িত্ব নিয়েছেন। মসজিদে যারা ইমামতি করেন তাদের বেতন বৃদ্ধি বা তাদের এই সুযোগ সম্পর্কে আপনার এই যে 2টা থানার মধ্যে কি প্ল্যানিং? আমি এরই মধ্যে, আপনারা হয়তো জানেন না, আমি সখীপুরের প্রায় 900 আলেমদের সাথে 3টা ধাপে কথা বলেছি, যারা আমাদের সমাজের মুরব্বী আলেম সমাজদের নিয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ চেয়েছি আমি, যেটা আমি নড়িয়াতে আবার শুরু করব, যে আপনাদের চিন্তায় নতুন শরীয়তপুর 2 দেখতে কেমন আপনাদের দৃষ্টিকে দেখেন, এবং আমি যদি এমপি আমার প্রতি আপনাদের পরামর্শ কি, বা এখন আমার কিভাবে চলা উচিত, আপনাদের পরামর্শটা আমি নিতে চাই। ওনারা প্রায় 10টা পর্যন্ত, রাত্র 7:30 থেকে রাত্র 10টা পর্যন্ত আমাকে ওনারা পরামর্শ দিয়েছেন, এবং আমি সেই পরামর্শ দিয়ে দেখেছি যে ইসলামকে প্রাধান্য দিয়ে, এবং আজকের ইসলাম প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। যারা ইসলামের রক্ষক তারা ইসলামের বক্ষক। আপনারা জানেন কিনা জানি না, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিরা বলে বেড়াচ্ছেন কোথাও ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, এটা তো হারাম। আমি জিজ্ঞেস করেছি, একজন আলেম সাহেবকে জিজ্ঞেস করেছি এরকম কিনা, যেহেতু আমি কোরআন পারি না, কোরআন মুখস্থ নেই আমার ইসলামিকের উপরে লেখাপড়া কম, সেহেতু আমি জানতে চাইছি আলেম সাহেবদের কাছে যে এরকম কি কোথাও লেখা আছে যে কোনো দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? বলছে হারাম, শিরক। তোমার ঈমান আমার ইহকাল এবং পরকাল, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোমাকে সৎভাবে থাকতে হবে, তোমার উপর অর্পিত ফরজগুলি আদায় করতে হবে, অন্যের হক নষ্ট করবে না, অর্থবিত্তবান হলে হজ জাকাতগুলি পালন করতে হবে, অন্যায় এমন কিছু আছে যেগুলি করা যাবে না, তাহলে তুমি ব্যস্ত যেতে পারো। আচ্ছা, সর্বশেষে আমরা চলে শেষের দিকে। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় ইলেকশন, ভোট প্রদানে কোনো বাধা বিঘ্নতা যাতে ভোটারদের না হতে হয় সেই বিষয়ে একটু আশ্বাস। আমার আসলে তো আমি খুব ছোট একজন কর্মী, জাতীয়তাবাদী দলের সৈয়দপুর জেলা সভাপতি, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার। আমার উপরে অনেক নেতারা আছেন। আমার জাতির কাছে এবং আমার দলীয় নেতৃবৃন্দের কাছে আবেদন থাকবে, এদেশের মানুষ অনেকে ইচ্ছে করে আওয়ামী লীগ করেছেন, অনেকে অনিচ্ছায় আওয়ামী লীগ করেছেন, সেখানে তাদের নাম বিভিন্ন লিস্টে আছে, বিভিন্ন পজিশনে তাদেরকে দিয়ে রেখেছে, তারা কিন্তু এদেশের এই সন্তান। আওয়ামী লীগ করাটা অপরাধ না, আওয়ামী লীগ করে যদি কেউ জুলুম করে সেটা অপরাধ। অতএব যারা নিরীহ আওয়ামী লীগ, তাদের উপর যেন কোনো সরকারের কোনো জুলুম নির্যাতন না হয় সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। কারণ একটা মানুষ আওয়ামী লীগ না করলে, মিছিলে না গেলে তাকে জেলে দিয়ে দিয়েছে, এখন তার আওয়ামী লীগ করার উপায় ছিল না, করার উপায় ছিল না। এখন সেই আওয়ামী লীগের যদি আপনি পুলিশ প্রশাসন তাদেরকে ডিস্টার্ব করেন, এটাকে সমাজে একটা অস্থির অবস্থা বিরাজ করবে। শান্তিপূর্ণ ইলেকশনে এটা প্রশ্নবোধ হয়ে দাঁড়াবে। এরাও দেশের সন্তান, এরাও দেশের নাগরিক। অতএব তাদেরকে মূল্যায়িত করে যারা নিরীহ মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে ডিস্টার্ব না করার জন্য অনুরোধ করব।
আচ্ছা, আমাদের শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার যারা ভোটার আছেন সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষের পক্ষে আপনারা রায় দেবেন আশা করছি। নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। আমরা সার্বক্ষণিক আমাদের 137টা সেন্টার অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিব, যেন কোনো ডিস্টার্ব কেউ না মনে করেন একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন, সেই ব্যবস্থা সাপোর্টে আমার দল আমার লোকজন অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থাকবেন আমাদের সাথে সবসময়। আল্লাহ হাফেজ।